আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। দারিদ্র্য বিমোচন ও মানব উন্নয়নের লক্ষ্যে জীবিকা উন্নয়ন কেন্দ্র পবা প্রকল্পের অধীনে দ্বিতীয় জাকাত তহবিল হস্তান্তর করা হয়েছে। আজ বেলা 11টায় পবার ভেড়াপাড়ায় এই জাকাত তহবিল হস্তান্তর করা হয়। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত মোট ৭১টি জীবনমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দারিদ্র্য জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় প্রকল্পের অধীনে দ্বিতীয় দফায় ৩৯৮টি মুস্তাহিক পরিবারের মাঝে মোট ৪৬,৮৫,০০০ টাকার জাকাত তহবিল হস্তান্তর উপলক্ষে তহবিল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেডএম এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অবসরপ্রাপ্ত কর্নেল জাকারিয়া হোসেন। বিশেষ অতিথি ছিলেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান জাহান বক্স মণ্ডল। অনুষ্ঠানে ১৪টি দলের ১৪ জন নেত্রীর হাতে দ্বিতীয় তহবিলের চেক হস্তান্তর করা হয়। নাটোর পৌরসভার পৌরকর ১০% রিবেট সহ পরিশোধের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। পৌরকর পরিশোধের শেষ সময় ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে ১ মাস সময় বর্ধিত করে ৩০ অক্টোবর করা হয়েছে। নাটোর পৌরসভা এলাকায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রায় ১৫,০০০ হোল্ডিং রয়েছে। এসব হোল্ডিং থেকে পৌরসভার ট্যাক্স আদায়ের লক্ষ্য প্রায় ৪.৫ কোটি টাকা। নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ আবুল হায়াত জানান, পৌর নাগরিক এবং প্রতিষ্ঠানের সুবিধার কথা বিবেচনা করে রিবেট সহ পৌরকর পরিশোধের সময়সীমা ১ মাস বর্ধিত করা হয়েছে। এ সংক্রান্ত প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মা ইলিশের সুরক্ষা প্রদানের লক্ষ্যে নাটোর সহ সারা দেশে ইলিশ সংরক্ষণ অভিযান আজ থেকে শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই কার্যক্রমে জড়িত ব্যক্তিদের ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ লক্ষ টাকা জরিমানা প্রদান করা যাবে। ইলিশের সুরক্ষা প্রদানে জনসচেতনতা সৃষ্টিতে মাইকিং, লিফলেট, ফেস্টুন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ওই সময়ে ইলিশ আহরণকারীর জেলার লালপুর উপজেলার জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিকল্প কর্মসংস্থানের উপকরণ এবং ৭৫০ জেলে পরিবারে ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওমর আলী জানান, মা ইলিশের সুরক্ষা প্রদানের লক্ষ্যে পদ্মা নদীর ১৫ কিলোমিটার এলাকা এবং হাটবাজার কঠোর নজরদারির আওতায় থাকবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সার্বিক ব্যবস্থাপনায় বগুড়ায় শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। গতকাল মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহ সভাপতি আব্দুস সত্তার, সাধারণ সম্পাদক এস এম আবু সাইদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতির প্রাণশক্তি হল ক্ষুদ্র ও কুটির শিল্প। এই শিল্প শুধু মানুষের কর্মসংস্থানের পথ খুলে দেয় না, বরং মাটির টানে শেকড়ের গন্ধে ভরা ঐতিহ্যকে ধরে রাখে। মেলায় দেশীয় বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষণীয় রাইড রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ২৩ নারী ফুটবলারকে সংবর্ধনা ও ২ প্রবীণ ক্রীড়া সংগঠককে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী জেসমিন খাতুন। জেলা প্রশাসক আব্দুস সামাদ নারী ফুটবলের উন্নয়নে সরকারি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রধান অতিথি নারীদের খেলাধুলাকে আরও এগিয়ে নিতে এই ধরনের উদ্যোগের সাথে পাশে থাকার আশ্বাস দেন। চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ২ প্রবীণ ফুটবল ক্রীড়া সংগঠক ইসরায়েল সেন্টু ও মুজিবুর রহমান খানকে আজীবন সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়। সিরাজগঞ্জ ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে সিরাজগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ ও উল্লাপাড়া ফুটবল একাদশ। দেশি বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে খেলা ২-২ গোলে ড্র হয়। এতে সিরাজগঞ্জ পৌরসভা ফুটবল একাদশ ও উল্লাপাড়া উপজেলা ফুটবল একাদশকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:50। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।